নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের অ্যাপ্লাইড কেমিস্ট্রির যে প্রথম ইউনিট অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড সলিউশন, তো এটা অ্যাকচুয়ালি তিনটে চ্যাপ্টারের কম্বিনেশন। এর যে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার অর্থাৎ পরমাণুর গঠন। তো খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর এই ভিডিওতে যা কিছু টপিক আলোচনা করা হবে সবই তোমাদের সিলেবাসের উপর বেস করে নেওয়া হয়েছে এবং তোমাদের প্রিভিয়াস পেপারের উপর বেস করে নেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিটা টপিক তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি প্রতিটা টপিক ঠিকমতো নোট করে নিতে পারো তাহলে এটাই তোমাদের জন্য বিশাল একটা সাজেশন হিসাবে কাজে দেবে তোমাদের ইন্টারনাল এবং সেমিস্টার এক্সামের জন্য। ঠিক আছে, তো যাই হোক, আজকের যে ক্লাস সেটা শুরু করা যাক। তো আজকের যে চ্যাপ্টার তোমরা এখানে দেখছো অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণু বা অ্যাটম সম্পর্কে বহু যুগ ধরেই বহু বিজ্ঞানী গবেষণা করেছেন, বিভিন্ন রকম অ্যাটমিক মডেল দিয়েছেন। তার মধ্যে তোমাদের সিলেবাসে প্রথম যেটা আছে সেটা হচ্ছে রাদারফোর্ড মডেল অফ অ্যাটম। অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড যে অ্যাটমিক মডেলটা দিয়েছিলেন, তো তার আগে তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। তো সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে মূলত রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট। তো সেই এক্সপেরিমেন্টটা কি সেটা আমরা একটু দেখব। তো এখানে দেখো কি বলা হচ্ছে যে রাদারফোর্ড ক্যারিড আউট হিজ এক্সপেরিমেন্ট বাই বম্বার্ডিং এ ভেরি থিন গোল্ড ফয়েল 0.0004 mm উইথ হাই স্পিড আলফা পার্টিকেল ইমিটেড ফ্রম রেডিয়াম। ঠিক আছে, তো এখানে ছবি সহ একটু ভালো করে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে বিষয়টা কি যে উনি যে এক্সপেরিমেন্টটা করেছেন, বম্বার্ডিং এ ভেরি থিন গোল্ড ফয়েল। বম্বার্ডিং মানে হচ্ছে আঘাত করা, খুবই পাতলা একটা গোল্ড ফয়েল। এখানে মাঝের যে রেক্ট্যাঙ্গুলার যে অংশটা দেখছো এটা হচ্ছে মূলত একটা গোল্ড ফয়েল বা সোনার পাত। ঠিক আছে, খুবই পাতলা একটা সোনার পাত। এটা দেখতে যতটা থিক মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি এতটা থিক নয়, এটা ভেরি থিন একটা গোল্ড ফয়েল 0.004 mm, খুবই পাতলা, আশা করি বুঝতে পারছো। উইথ হাই স্পিড আলফা পার্টিকেল, হাই স্পিডে আলফা পার্টিকেল উনি এই গোল্ড ফয়েলের উপরে চালনা করেন এবং আলফা পার্টিকেলের চিহ্ন সেটা হচ্ছে He2+। হিলিয়ামের সঙ্গে আলফা পার্টিকেল এর যে আধান সেটা সেম, এই জন্য এটা দিয়ে চিহ্নিত করা হয়। ইমিটেড ফ্রম রেডিয়াম। ঠিক আছে, তো এই যে আলফা পার্টিকেল দিয়ে উনি আঘাত করছেন, এই আঘাতটা কোথা থেকে পেলেন? রেডিয়াম থেকে। রেডিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল। ইউরেনিয়াম যেমন একটা তেজস্ক্রিয় মৌল, এরকমই একটা তেজস্ক্রিয় মৌল হচ্ছে রেডিয়াম। আর যে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে কি হয়, স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা, গামা ইত্যাদি রশ্মি নির্গত হয়। তো তার মধ্যে রেডিয়ামটাকে উনি বেছে নিয়েছিলেন এবং সেটা বিশেষ ব্যবস্থার মাধ্যমে যে আলফা পার্টিকেল স্বতঃস্ফূর্তভাবে যেটা রেডিয়াম থেকে নির্গত হচ্ছে সেটাকে হাই স্পিডে উনি এখানে গোল্ড ফয়েলের উপর চালনা করেন। ঠিক আছে, আর পিছনের যে এই যে পর্দাটা রাখা আছে এখানে লেখা আছে দেখছো ZnS এর একটা স্ক্রিন, অর্থাৎ জিঙ্ক সালফাইড একটা স্ক্রিন এখানে রাখা ছিল। এটা দিয়ে একটা MCQ এসেছিল সম্ভবত লাস্ট ইয়ারে। তো এরকম করে যে কোনো ইনফরমেশনের উপর প্রশ্ন এখান থেকে আসতে পারে। তো এই হচ্ছে মূলত তার এক্সপেরিমেন্টের যে সেটআপ, সেটা হচ্ছে এরকম যে মিডিলে একটা গোল্ড ফয়েল, একটা সোনার পাত রাখা ছিল এবং তার চারিদিকে একটা ZnS এর একটা স্ক্রিন রাখা ছিল এবং সেই গোল্ড ফয়েলের উপর হাই স্পিডে আলফা পার্টিকেল উনি চালনা করেছিলেন বা আঘাত করেছিলেন। ঠিক আছে, তো এই এক্সপেরিমেন্টের সময় তিনি কিছু বিষয় অবজার্ভ করেন। তো কি কি বিষয় তিনি অবজার্ভ করেন বা পর্যবেক্ষণ করেন সেটা দেখো। প্রথমত এখানে যেটা বলা হচ্ছে যে মেজরিটি অফ আলফা পার্টিকেলস কন্টিনিউড দেয়ার স্ট্রেট পাথ উইদাউট এনি ডিফ্লেকশন। অর্থাৎ এই যে আলফা পার্টিকেলের যে স্রোত, তার ম্যাক্সিমাম অংশটাই কোনো রকম ডিফ্লেকশন ছাড়া সোজা বেরিয়ে যাচ্ছে। এই যে মোটা যে কালো লাইনটা দেখছো এটা সেটাকে বোঝাচ্ছে। অর্থাৎ এখান থেকে যে আলফা পার্টিকেলের যে স্রোত সেটা ম্যাক্সিমাম সোজা বেরিয়ে যাচ্ছে, এই জিনিসটা তিনি প্রথমত লক্ষ্য করেন। দ্বিতীয়ত যে বিষয়টা তিনি অবজার্ভ করেন সেটা হচ্ছে সাম পার্টিকেলস ডিফ্লেক্টেড ফ্রম দেয়ার পাথ থ্রু লার্জ অ্যাঙ্গেলস। এখানে দেখো যেমন এই কিছু পার্টিকেল সোজা না গিয়ে এরকম লার্জ একটা অ্যাঙ্গেল নিয়ে বেঁকে গেছে এই লাইনগুলো। ঠিক আছে, এরকম করে কিছু আলফা পার্টিকেল সোজা না গিয়ে বেঁকে গেছে। ঠিক আছে, এটা তিনি অবজার্ভ করেন। তারপর 3 নম্বর যে বিষয়টা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে যে ভেরি ফিউ অফ দেম রিটার্ন 1 in 20,000 ইন অপোজিট ডাইরেকশন। অর্থাৎ এখানে যে আলফা পার্টিকেলটা যাচ্ছিল তার মধ্যে 20,000-এর মধ্যে একটা আলফা পার্টিকেল
অপোজিট ডাইরেকশনে আবার ইউটার্ন নিয়ে এরকম ঘুরে আসছিল। তো এই তিনটে বিষয় উনি প্রধানত অবজার্ভ করেন। তো এর ভিত্তিতে তিনি কিছু কনক্লুশন নিয়ে আসেন, তিনি কিছু সিদ্ধান্ত নেন। তো প্রথম যে সিদ্ধান্তটা উনি নিয়েছিলেন সেটা হচ্ছে, এখানে দেখো কি বলা হচ্ছে, দ্য অ্যাটম ইজ লার্জলি অ্যান এমটি স্পেস, অর্থাৎ পরমাণুর মধ্যে বেশিরভাগ অংশই ফাঁপা। সিন্স মোস্ট অফ আলফা পার্টিকেল পাস থ্রু দ্য অ্যাটম, যেহেতু একটা অ্যাটমের মধ্যে দিয়ে যখন আলফা পার্টিকেলকে চালনা করা হচ্ছে, তো ম্যাক্সিমাম আলফা পার্টিকেল কি হচ্ছে, সোজা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, নিশ্চয় পরমাণুর মধ্যে বেশিরভাগ অংশ ফাঁপা আছে, এই জন্যই সেটা সোজা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সিদ্ধান্তটা ইনি নিয়েছিলেন। 2 নম্বর যে সিদ্ধান্তটা উনি নিয়েছিলেন সেটা হচ্ছে, দ্য ফ্যাক্ট দ্যাট ভেরি ফিউ আলফা পার্টিকেল রিটার্নড ইন অপোজিট ডাইরেকশন সাজেস্ট দ্যাট হোল অফ পজিটিভ চার্জ and mass is concentrated at the central point of negligible space called nucleus। অর্থাৎ উনি যেহেতু দেখলেন যে আলফা পার্টিকেলগুলো এরকম গিয়ে কিছু আলফা পার্টিকেল এরকম রিটার্ন চলে আসছে, তো আলফা পার্টিকেল যেহেতু রিটার্ন চলে আসছে, তাহলে নিশ্চয়ই মাঝে একটা ভারী অংশ আছে, পরমাণুর মাঝে একটা ভারী অংশ নিশ্চয় আছে, এবং সেটা নিশ্চয়ই পজিটিভ চার্জযুক্ত। যেহেতু আলফা পার্টিকেল নিজে থেকে একটা পজিটিভ চার্জযুক্ত কণা, তো এর চার্জ পজিটিভ হবে, তবে এটা বিকর্ষণ করবে, এটা ফিরে আসবে। তো এই জন্য উনি এটা সিদ্ধান্ত নিলেন যে মাঝে নিশ্চয় একটা ভারী অংশ আছে, এবং সেটার উনি নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। আর আরেকটা বিষয় এখানে বলার যে এটা হচ্ছে একটা নেগলিজিবল স্পেস, অর্থাৎ পুরো পরমাণুর তুলনায় নিউক্লিয়াসটা খুবই ক্ষুদ্র একটা অংশ জুড়ে আছে, কিন্তু তার যে ভর সেটা কিন্তু এই ক্ষুদ্র অংশেই কনসেন্ট্রেটেড আছে। ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণ পরমাণুর তুলনায় এটা খুবই একটা ঘনত্বযুক্ত একটা স্থান। ঠিক আছে, এই হিসাবে উনি সিদ্ধান্তটা নিয়েছেন। তারপরে যে বিষয়টা আছে, 3 নম্বর যে সিদ্ধান্তটা, যে কনক্লুশন উনি দিয়েছিলেন সেটা হচ্ছে, এখানে দেখো কি বলা হচ্ছে, দ্য নেগেটিভলি চার্জ ইলেকট্রনস রিমেইন আউটসাইড অফ দ্য নিউক্লিয়াস অ্যাট রিলেটিভলি লার্জ ডিস্টেন্স অ্যান্ড আর মুভিং ইন অরবিটস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস লাইক প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান। অর্থাৎ এখানে বিষয়টা বুঝতে হবে যে একটা নিউক্লিয়াস আছে এবং তার চারিদিকে নেগেটিভলি চার্জ যে ইলেকট্রন সেগুলো আছে। ঠিক আছে, সেটা হচ্ছে কি একটা রিলেটিভলি লার্জ ডিস্টেন্স, একটা নিউক্লিয়াসের যে রেডিয়াস সেই ডিস্টেন্সের তুলনায় অনেক দূরত্বে, অনেক বেশি দূরত্বে এই ইলেকট্রনগুলো অবস্থান করছে। ঠিক আছে, আর মুভিং ইন অরবিট, এবং তারা একটা নির্দিষ্ট কক্ষে তারা মুভ করছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াসের চারিদিকে, লাইক প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান, যেমনটা সূর্যের চারিদিকে যেভাবে পৃথিবী যেভাবে আবর্তন করে, সেরকমভাবেই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো আবর্তন করছে। বিজ্ঞানী রাদারফোর্ডের এই যে এক্সপেরিমেন্ট, তার যে অবজারভেশন এবং কনক্লুশন, এর উপর ভিত্তি করে যে অ্যাটমিক মডেলটা দিয়েছেন, অর্থাৎ রাদারফোর্ডস যে অ্যাটমিক মডেল, সেটা কি সেটা দেখো। রাদারফোর্ড অ্যাটমিক মডেল অনুযায়ী তিনি একটা পরমাণুর দুটো মূল অংশ বর্ণনা করেছিলেন। একটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, ইট ইজ এ স্মল পজিটিভলি চার্জ পার্ট অফ দ্য অ্যাটম, অর্থাৎ এটা হচ্ছে একটা পরমাণুর ক্ষুদ্র একটা ধনাত্মক আধানযুক্ত একটা অংশ। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য সেন্টার, এটা পরমাণুর একবারে কেন্দ্রে অবস্থিত, অ্যান্ড ক্যারিজ অলমোস্ট এন্টায়ার মাস, এবং পরমাণুর সমস্ত ভর, প্রায় সমস্ত ভর এই অংশটাতেই কনসেন্ট্রেটেড থাকে অফ দ্য অ্যাটম। নিউক্লিয়াস কন্টেইনস নিউট্রনস অ্যান্ড প্রোটনস, এবং নিউক্লিয়াসের মধ্যে দুরকম কণা থাকে, নিউট্রন এবং প্রোটন। ঠিক আছে, তো এটা হচ্ছে নিউক্লিয়াসের পার্ট। দ্বিতীয়ত এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। ঠিক আছে, তার পাশাপাশি এখানে একটা ছবিও তোমরা একটু দেখে নেবে। এখানে দেখো কি বলা হচ্ছে, এক্সট্রা নিউক্লিয়ার পার্ট, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে, এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের বাইরের পার্ট, দিস পার্ট ইজ এমটি পার্ট, বাইরে দেখো বেশিরভাগ অংশই হচ্ছে ফাঁপা। ঠিক আছে, পার্ট অফ দ্য অ্যাটম, ইন দিস পার্ট ইলেকট্রনস রিভলভ অ্যাট ভেরি হাই স্পিড, এই পার্টে এই যে ইলেকট্রনগুলো আছে এগুলো ভেরি হাই স্পিডে রিভলভ করছে, চারিদিকে ঘুরছে। ঠিক আছে, ভেরি হাই স্পিড ইন ফিক্সড পাথ কল্ড অরবিট, একটা নির্দিষ্ট পথে এরা ঘুরছে, সেটাকে বলা হচ্ছে অরবিট অর শেলস। ঠিক আছে, তো এই মডেলটা বিজ্ঞানী রাদারফোর্ড দিয়েছিলেন। বিজ্ঞানী রাদারফোর্ড এই যে অ্যাটমিক মডেলটা দিলেন, তো এরও কিছু ড্রব্যাক বা কিছু লিমিটেশন ছিল।
তো সেই লিমিটেশন বা ড্রব্যাক বা তার যে দুর্বলতা সেগুলো কি সেটা আমরা একটু দেখব। তো প্রথমত এখানে দেখো কি বলা হচ্ছে, ইট কান্ট এক্সপ্লেন দ্য স্টেবিলিটি অফ অ্যান অ্যাটম। একটা অ্যাটম বা পরমাণু যে সুস্থিত সেটাকে এটা মানে এই মডেল অনুযায়ী এক্সপ্লেন করা সম্ভব হয়নি বা ব্যাখ্যা করা সম্ভব হয়নি। অ্যাজ পার দ্য মডেল, এই মডেল অনুযায়ী দ্য অরবিটাল রিভলিউশন of electrons around the nucleus is not stable as the revolving electron in orbits will undergo acceleration। যেহেতু একটা রিভলভিং ইলেকট্রন, একটা ইলেকট্রন যেটা রিভলভ করছে, ঘুরছে, একটা বৃত্তাকার পথে ঘুরছে, তো তার মধ্যে নিশ্চয় একটা অ্যাক্সিলারেশন থাকবে। যে কোনো ঘূর্ণনশীল বস্তুর মধ্যেই কিন্তু অ্যাক্সিলারেশন থাকে বা ত্বরণ থাকে। অ্যান্ড ইমিটস এনার্জি, এই কথাটা একটু বোঝার আছে। যে কোনো ইলেকট্রন, শুধু ইলেকট্রন বলে কথা না, যে কোনো চার্জযুক্ত কণা যদি গতিশীল থাকে বা অ্যাক্সিলারেটেড থাকে, যদি তার মধ্যে ত্বরণ থাকে, তাহলে সে ইমিটস এনার্জি, শক্তি নির্গত করবে। তো সে যদি সবসময় যদি শক্তি নির্গত করে তাহলে কি হবে, দিস উইল রেজাল্ট ইন লস অফ এনার্জি, তার শক্তি দিন দিন কমে আসবে অফ ইলেকট্রনস, অ্যান্ড দে উইল আলটিমেটলি ফল ইনটু দ্য নিউক্লিয়াস, এবং ফাইনালি সেটা নিউক্লিয়াসের উপরে ফল করবে। অর্থাৎ এই অনুযায়ী কি হচ্ছে, এটা স্টেবল থাকার কথা না রাদারফোর্ড মডেল অনুযায়ী। ঠিক আছে, এটা একটা ড্রব্যাক ছিল। দ্বিতীয় হচ্ছে এখানে কি বলা হচ্ছে, ইট ক্যান নট এক্সপ্লেন দ্য ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অর দেয়ার এনার্জিস। যে এটা কিন্তু এই বিষয়টা এক্সপ্লেন করতে পারেননি যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে রিভলভ করবে, এটা উনি বলেছিলেন ঠিকই, কিন্তু ঠিক কিভাবে ইলেকট্রনগুলো ডিস্ট্রিবিউশন ছিল বা কিভাবে সেগুলো থাকবে সেই সম্পর্কে বিশেষ কোনো তথ্য উনি দিতে পারেননি। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত ড্রব্যাক ছিল রাদারফোর্ড মডেলের। তো রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল, তার কিছু ড্রব্যাক থাকা সত্ত্বেও অবশ্যই সেটা কাজে লেগেছিল। তেনার যে গবেষণা তার উপর আরও ফার্দার গবেষণা করেছিলেন বিজ্ঞানী নিলস বোর, এবং তিনি কিছু পোস্টুলেট বা প্রস্তাবনা দেন অ্যাটম সম্পর্কে। সেগুলো কি সেটা আমরা একটু দেখব। তো প্রথমত যে প্রস্তাবনা উনি দিয়েছিলেন বা যেটা বলেছিলেন অ্যাটম সম্পর্কে, অ্যাটমিক মডেল সম্পর্কে, উনি বললেন যে বিজ্ঞানী নিলস বোর আর কি, অ্যান ইলেকট্রন ক্যান নট রোটেট অ্যাবাউট দ্য নিউক্লিয়াস ইন এনি চুজেন অরবিট বাট in certain selected orbit only whose angular momentum is an integral multiple of h by 2 pi। তো এখানে কথাটা একটু ভালো করে বুঝতে হবে। বিজ্ঞানী নিলস বোর যেটা বললেন যে একটা ইলেকট্রন যে কোনো একটা কক্ষে রোটেট করবে এরকম হতে পারে না, তবে নির্দিষ্ট কিছু এনার্জির কক্ষ আছে যেগুলোতে রোটেট করবে। ঠিক আছে, সেগুলো কি, যেগুলোর অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে কি কৌণিক ভরবেগ বাংলায় বলতে গেলে। তো প্রথমত ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ। তো সেরকমভাবেই অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা, সেটা হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু অ্যাঙ্গুলার যে বেগ, অ্যাঙ্গুলার যে স্পিড সেটা বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, তো অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি ইন্টেগ্রাল মাল্টিপল অফ h বাই 2 পাই হয়, তাহলে সেই কক্ষে ইলেকট্রনগুলো রোটেট করবে এবং সেক্ষেত্রে ইলেকট্রন এনার্জি রেডিয়েট করবে না, এরকম একটা ব্যাপার। তো এখানে h বাই 2 পাই এটা একটা কনস্ট্যান্ট, এইচকে বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ঠিক আছে, তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর 2 পাই তো এমনিতেই কনস্ট্যান্ট, বুঝতে পারছো। তো এটা নিশ্চয়ই এটা ক্যালকুলেশন করলে এর একটা ভ্যালু থাকবে, এটা একটা কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্ট, এই যে h বাই 2 পাই, এর ইন্টেগ্রাল মাল্টিপল মানে কি, এর দ্বিগুণ বা h বাই 2 পাইয়ের 3 গুণ 4 গুণ, এরকম যার অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে যে সমস্ত অরবিটে, সেই সমস্ত অরবিটে ইলেকট্রনগুলো রোটেট করবে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে 2 নম্বর যে প্রস্তাবনা উনি দিয়েছিলেন সেটা আমরা দেখব। এখানে দেখো কি বলা হচ্ছে যে ইচ অরবিট কারেসপন্ড টু এ ডেফিনিট এনার্জি, প্রত্যেক অরবিটের একটা নির্দিষ্ট শক্তি আছে, এনার্জি আছে। The orbits or energy level are characterized by number 1 2 3 or KLM। এখানে দেখো এই যে প্রথম যে অরবিটটা আছে n = 1, দ্বিতীয় অরবিটে 2, তৃতীয় অরবিটে 3, এবং এটাকে এরকমভাবে বলা যেতে পারে এটা k, এটা l, এটা m, তো এরপরে থাকলে আরও আসবে সেগুলো। তো যাই হোক, অ্যান্ড ইজ নোন অ্যাজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার।
ঠিক আছে। তাহলে দ্বিতীয় যে প্রস্তাবটা উনি দিলেন সেটা হচ্ছে যে প্রত্যেক অরবিটের একটা নির্দিষ্ট শক্তি আছে বা একটা নির্দিষ্ট শক্তি স্তরে সেই অরবিটগুলো অবস্থান করছে এবং সেই অরবিটগুলোর তিনি একটা নামকরণ করেছিলেন 1 2 3 অথবা KLM এরকম করে, ঠিক আছে। এবং এটাকেই বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে পরবর্তীতে আরও বিস্তারিত অবশ্যই আছে, তো তখন অবশ্যই আরও বিস্তারিত আলোচনা করা হবে, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা দেখব 3 নম্বর যে পস্টুলেট ওনার যে প্রস্তাবনা উনি দিয়েছিলেন অ্যাটম সম্পর্কে কি বলছে, হোয়েন অ্যান ইলেকট্রন রোটেটস অ্যালং এনি অফ দিস অরবিট ইট ডাজ নট রেডিয়েট এনার্জি। অর্থাৎ ওই যে বললাম যে সমস্ত অরবিটের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম h/2π এর ইন্টেগ্রাল মাল্টিপল, এর সঙ্গে 2 3 4 যা কিছু হতে পারে, তো সেই সমস্ত কক্ষে যদি ইলেকট্রন রোটেট করে তাহলে সেখানে কোনো এনার্জি রেডিয়েট করে না বা শক্তি নির্গত করে না। দিস কোয়ান্টাম সিলেক্টেড অরবিট আর কল্ড স্টেশনারি অরবিট, এবং সেই সমস্ত কক্ষগুলোকে উনি নাম দিয়েছিলেন স্টেশনারি অরবিট, ঠিক আছে। এরপর 4 নম্বরের যে বিষয়টা সেটাও একবারে আমরা একটু দেখে নেব। এখানে কি বলা হচ্ছে, ইফ এনার্জি ইজ সাপ্লাইড টু অ্যান ইলেকট্রন, যদি কোনো একটা ইলেকট্রনকে এনার্জি সাপ্লাই করা হয়, শক্তি দেওয়া হয়, ইট মে জাম্পস ফ্রম লোয়ার এনার্জি লেভেল টু হায়ার এনার্জি লেভেল বাই অ্যাবজর্বিং এনার্জি। অর্থাৎ একটা লোয়ার এনার্জি লেভেলে একটা ইলেকট্রন আছে, তাকে যদি শক্তি দেওয়া হয় বাইরে থেকে, তো ইলেকট্রনকে শক্তি দেওয়া বলতে সেই পরমাণুটাকে হিট দেওয়াকে বোঝায়। তো যাই হোক, এখানে যদি শক্তি দেওয়া হয় তাহলে এটা জাম্প করতে পারে, হায়ার এনার্জি লেভেলে জাম্প করতে পারে, যে শক্তিটা দেওয়া হবে সেই শক্তিটাকে অ্যাবজর্ব করে, ঠিক আছে। সিমিলারলি দ্য এক্সাইটেড ইলেকট্রন জাম্পস ডাউনস টু এ লোয়ার এনার্জি লেভেল বাই ইমিটিং এনার্জি। একইভাবে যখন একটা ইলেকট্রন হায়ার এনার্জি লেভেলে চলে আসছে লোয়ার এনার্জি লেভেল থেকে, তাহলে সেটা আবার যে এনার্জি সেটা রেডিয়েট করে সেটা আবার লোয়ার এনার্জি লেভেলে ফিরে যেতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা যেটা দেখব, বিজ্ঞানী নিলস বোর যে অ্যাটমিক মডেলটা দিলেন, তো এরও কিছু লিমিটেশন ছিল, সেগুলো কি সেটা আমরা দেখব। প্রথমত কি বলা হচ্ছে দেখো এখানে, যে এনার্জি লেভেলস, বোরস মডেল অ্যাজিউম ফিক্সড এনার্জি লেভেল। বোরস মডেল অনুযায়ী ধরে নেওয়া হয়েছিল যে একটা ফিক্সড কিছু এনার্জি লেভেল ধরে নেওয়া হয়েছিল, বাট ইন রিয়ালিটি কিন্তু বাস্তবে এনার্জি লেভেলস আর নট ফিক্সড, কিন্তু এনার্জি লেভেলগুলো অ্যাকচুয়ালি ফিক্সড নয়, অ্যান্ড ক্যান ভ্যারি, এবং এটা ভ্যারি করতে পারে, এটা কম বেশি হতে পারে, ঠিক আছে। দ্বিতীয় যে লিমিটেশন সেটা হচ্ছে ইলেকট্রন স্পিন। বোরস মডেল ডাজন্ট অ্যাকাউন্ট ফর ইলেকট্রন স্পিন হুইচ ইজ এ ফান্ডামেন্টাল প্রপার্টি অফ ইলেকট্রন। অর্থাৎ একটা ইলেকট্রন নিজের অক্ষের চারিদিকেও একটা স্পিন করে, নিজে থেকেও রোটেট করে, সেই সম্পর্কে বোরস মডেল কোনো হিসাব দিতে পারেনি, সেই সম্পর্কে কিছু বলতে পারেনি, ঠিক আছে। এটা একটা উইকনেস ছিল। তৃতীয় যে দুর্বলতা লিমিটেশন সেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। বোরস মডেল কান্ট এক্সপ্লেন ম্যাগনেটিক মোমেন্ট অফ ইলেকট্রন। ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট সম্পর্কে এই বিজ্ঞানী নিলস বোর কোনো কিছু এক্সপ্লেন করতে পারেননি, ঠিক আছে। 4 নম্বর যেটা সেটা হচ্ছে ফাইন স্ট্রাকচার অফ স্পেকট্রাল লাইন্স। বোরস মডেল কান্ট এক্সপ্লেন দ্য ফাইন স্ট্রাকচার অফ স্পেকট্রাল লাইন্স, ঠিক আছে। তো এখন এই যে স্পেকট্রাল লাইন, এই কথাটা তোমাদের বুঝতে হবে ভালো করে। স্পেকট্রাল লাইন খুব সহজভাবে বলতে গেলে বাংলায় বলা হয় বর্ণালী বা স্পেকট্রাম, কথাটা আগে বুঝতে হবে। স্পেকট্রাম হচ্ছে কি, যে একটা প্রিজমে যখন একদিকে সাদা আলো যদি ফেলা হয়, তাহলে তোমরা মাধ্যমিকের বইতেও পড়েছো যে সেটা 7টা মৌলিক বর্ণে ভেঙে যায়। তো এদিকে যদি একটা পর্দা রাখা হয় তাহলে কি হবে, এখানে দেখা যাবে যে বিভিন্ন বর্ণ পরপর আছে, ঠিক আছে। তো এটাকেই বলা হয় স্পেকট্রাম। এখন একটা অ্যাটমের স্পেকট্রাম বলতে কি, ধরো কোনো একটা অ্যাটম যদি হাইড্রোজেন বলি, তো হাইড্রোজেন গ্যাসকে যদি উত্তপ্ত করা হয়, হাইড্রোজেন গ্যাসকে যদি শ্বেত তপ্ত করা হয়, এতটাই উত্তপ্ত করা হয় যে সেখান থেকে আলো নির্গত হবে, তাহলে সেই আলোটা যদি প্রিজমে ফেলা হয় তো তারও একটা স্পেকট্রাম আসবে, বা যেটাকে বর্ণালী বলে বাংলায়। তো সেটাকে উনি অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে পারেননি, এটাই বলা হচ্ছে যে বোরস মডেল কান্ট এক্সপ্লেন দ্য ফাইন স্ট্রাকচার অফ স্পেকট্রাল লাইন, ঠিক আছে। তো এখানে একটা ছবি দেওয়া হয়েছে, ভালো করে দেখো। হিলিয়ামের যে স্পেকট্রাল লাইন সেটা হচ্ছে এরকম, হ্যাঁ, এই যে ছোটো ছোটো লাইন আছে, মাঝে যে কালো গ্যাপগুলো আছে,
তো এই বিষয়গুলো উনি এক্সপ্লেন করতে পারেননি। অক্সিজেনের ক্ষেত্রে এরকম। তো প্রত্যেক পরমাণুর এরকম এই যে বারকোডের মতো একটা স্পেকট্রাল লাইন থাকে, ঠিক আছে। প্রত্যেক মানুষের যেমন ফিঙ্গারপ্রিন্ট যেমন আলাদা হয়, তো প্রত্যেক পরমাণুর এরকম এই যে স্পেকট্রাল লাইনগুলো আলাদা হয়, ঠিক আছে। এটা তোমরা মনে রাখতে পারো। 5 নম্বর যে লিমিটেশন সেটা হচ্ছে এখানে দেখো, অনলি ওয়ার্কস ফর হাইড্রোজেন লাইক অ্যাটম। Bohr's model is limited to hydrogen-like atoms, 1 electron, and can't be applied to more complex atom. বিজ্ঞানী নিলস বোর এর যে অ্যাটমিক মডেল সেটা শুধুমাত্র হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মতো কিছু স্পেসিস আছে, যেমন হিলিয়াম 2+ বা লিথিয়াম 3+, এরকম কিছু আয়ন আছে যাদের একটা ইলেকট্রন। তো সেই সমস্ত স্পেসিসগুলোকেই উনি বা সেই সমস্ত অ্যাটমগুলোকে উনি এক্সপ্লেন করতে পেরেছিলেন, কিন্তু অন্যান্যগুলি ক্ষেত্রে এক্সপ্লেন করতে পারেননি, ঠিক আছে। তো এটাও ওনার যে অ্যাটমিক মডেল তার একটা লিমিটেশন, ঠিক আছে। তো এরপরে আমরা দেখব যেটা বলা হচ্ছে, তো লিমিটেশন থাকা সত্ত্বেও বিজ্ঞানী নিলস বোরের যে অ্যাটমিক মডেল তার কিছু সাকসেস ছিল, তার কিছু ইম্পর্টেন্স ছিল। সেটা কি সেটা দেখো। প্রথমত এখানে বলা হচ্ছে, বোরস theory for first time could explain the hydrogen spectrum. হাইড্রোজেন স্পেকট্রাম উনি এক্সপ্লেন করতে সমর্থ হয়েছিলেন। যে স্পেকট্রাম, যেটা একটু আগেই বললাম, যে হাইড্রোজেন পরমাণুকে যদি শ্বেততপ্ত করা হয়, যে সেখান থেকে যে আলোটা আসবে সেটা যদি প্রিজম দ্বারা রিফ্লেক্ট করে বিচ্ছুরণের মাধ্যমে যে স্পেকট্রামটা পাওয়া যাবে সেটা হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রাম। তো ফার্স্ট টাইম বিজ্ঞানী এই যে নিলস বোর হাইড্রোজেন স্পেকট্রামকে অ্যানালিসিস করতে বা তাকে এক্সপ্লেন করতে সমর্থ হয়েছিলেন, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্পেকট্রাম অফ হাইড্রোজেন লাইক 1 ইলেকট্রন স্পেসিস, বা হাইড্রোজেনের মতো যে 1 ইলেকট্রন স্পেসিস যেগুলো আছে, হিলিয়াম 2+ আছে, লিথিয়াম 3+ আয়ন আছে, তো এগুলোকে উনি এক্সপ্লেন করতে সমর্থ হয়েছিলেন। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে, দিস থিওরি এনেবলস ওয়ান টু ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ ভেরিয়াস স্টেশনারি অরবিট উইথ 1 ইলেকট্রন সিস্টেম। অর্থাৎ একটা ইলেকট্রন সিস্টেমে যে বিভিন্ন রকম অরবিটের যে রেডিয়াস সেটা ক্যালকুলেশন করতে উনি সমর্থ হয়েছিলেন। তৃতীয়ত বলা হচ্ছে যে, দিস থিওরি ফর ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস দ্য আইডিয়া অফ কোয়ান্টাম নাম্বার অ্যান্ড ইলেকট্রনিক ট্রানজিশন। অর্থাৎ ওই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলা হলো, যে KLM করে যে নামকরণ করা হচ্ছিল, তো বিজ্ঞানী নিলস বোর এই কোয়ান্টাম নাম্বারের ধারণাটা প্রথম নিয়ে আসেন। তারপর 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে এখানে দেখো, বোরস মডেল এক্সপ্লেন হোয়াই অ্যাটমস আর স্টেবল, ডোন্ট কোলাপস অ্যান্ড ডোন্ট কোলাপস। অর্থাৎ বিজ্ঞানী এর আগে যেটা রাদারফোর্ডের মডেল অনুযায়ী আমরা কি দেখছিলাম, যে একটা অ্যাটম কোলাপস করে যেতে পারে, স্টেবল হতে পারে না, কিন্তু এখানে বোরস কিন্তু এটাকে এক্সপ্লেন করতে সমর্থ হয়েছিল যে একটা অ্যাটম হচ্ছে স্টেবল এবং তারা কোলাপস করে না একে অপর, মানে নিউক্লিয়াসের উপর ইলেকট্রন কখনো কোলাপস করে না, এই বিষয়টা উনি বোঝাতে সমর্থ হয়েছিলেন। বোরস অ্যাটমিক মডেল এর পরে তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। তো খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় প্রতি বছরই আসতে দেখা যায়। তো কি বলছে একটু ভালো করে বুঝবে। অ্যাকর্ডিং টু আনসার্টেনিটি প্রিন্সিপাল, ইট ইজ ইম্পসিবল টু মেজার সাইমালটেনিয়াসলি both the position and momentum of a microscopic particle with absolute accuracy and certainty। ঠিক আছে। তো বিষয়টা কি, যে কোনো একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল মানে খুবই ক্ষুদ্র একটা পার্টিকেল যেটা গতিশীল আছে মানে তার ভেলোসিটি আছে, তার মানে তার মোমেন্টাম আছে, অর্থাৎ ভরবেগ আছে। তাহলে একই সঙ্গে সাইমালটেনিয়াসলি তার যে পজিশন, অর্থাৎ সেটা কোথায় আছে, এবং তার যে মোমেন্টাম, এই দুটো জিনিস একই সঙ্গে নির্ণয় করাটা সম্ভব না, একই সঙ্গে মেজার করাটা সম্ভব না। এই কথাটাই এনার মূল বক্তব্য। মেজার করা সম্ভব, কিন্তু সেটা অ্যাকুরেটলি অ্যাবসলিউট অ্যাকুরেসির সঙ্গে মেজার করা সম্ভব না। তার মধ্যে কিছুটা আনসার্টেনিটি থাকবে, কিছুটা ভুল থাকবে, বা কিছুটা ইরর থাকবে, ঠিক আছে। তো এখন ম্যাথামেটিক্যালি বিষয়টা একটু উনি একটা এক্সপ্রেশন দিয়েছিলেন, সেটা কি দেখো, ম্যাথামেটিক্যালি দিস প্রিন্সিপাল মে বি এক্সপ্রেস অ্যাজ ডেল এক্স ইন্টু ডেল পি। ডেল এক্স মানে হচ্ছে কি এখানে আনসার্টেনিটি ইন পজিশন, আর ডেল পিটা হচ্ছে আনসার্টেনিটি ইন মোমেন্টাম। তো এখানে প্রথমত ডেল এক্সটা কি সেটা ভালো করে বুঝবে। ডেল এক্সটা হচ্ছে কি আনসার্টেনিটি ইন পজিশন,
মানে কোনো একটা মাইক্রোস্কোপিক কোনো একটা পার্টিকেল এখানে আছে, তার পজিশনটা তুমি মূল বিন্দু থেকে এরকম হয়তো ডিস্টেন্সটা যদি বার করতে যাই যে এক্স, এর সঙ্গে প্লাস মাইনাস একটা ডেল এক্স পরিমাণ কম বেশি হতে পারে। ঠিক আছে, অর্থাৎ ধরো একটা জিনিসের পরিমাপ তোমাকে করতে বলা হলো যেটা হয়তো 5 মিটার। হ্যাঁ, তো এই মাপটা মাপতে গিয়ে কোনো কারণে হয়তো 4.95 এরকম কিছু একটা আসতে পারে, বা 5.15 এরকম কিছু একটা আসতে পারে, অর্থাৎ কিছুটা কম বেশি হতে পারে। এটাই হচ্ছে আনসার্টেনিটির পরিমাণ। তো একইভাবে যখন ডেল পি যখন পরিমাপ করবে, অর্থাৎ তার যে মোমেন্টাম, সেক্ষেত্রেও ডেল পি পরিমাণ কম বেশি হতে পারে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে আনসার্টেনিটি বা ইরোর। তো সেই ইরোরের যে প্রোডাক্ট, তার যে গুণফল, সেটা h/4π এর সঙ্গে সমান হতে পারে অথবা একটু বেশি হতে পারে। এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যেটা আগেই বলা হয়েছে। তো এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তো এটাও নিশ্চয়ই একটা কনস্ট্যান্ট, তো একটা কনস্ট্যান্টের থেকে একটু বেশি হতে পারে, অর্থাৎ আনসার্টেনিটি থাকবে যে একই সঙ্গে কোনো একটা মাইক্রোস্কোপিক অবজেক্টের বা মাইক্রোস্কোপিক কোনো একটা পার্টিকেলের একই সঙ্গে তার পজিশন এবং মোমেন্টাম পরিমাপ করাটা সম্ভব না, অ্যাকুরেটলি পরিমাপ করাটা সম্ভব না। ঠিক আছে, এরপর যেটা আছে সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বারস। কোয়ান্টাম নাম্বার কী জিনিস এখানে দেখো, যেটা বলা হচ্ছে দ্য নাম্বার ইউজড ফর কমপ্লিটলি ক্যারেক্টারাইজিং ইচ ইলেকট্রন অফ অ্যান অ্যাটম আর নোন অ্যাজ কোয়ান্টাম নাম্বার। অর্থাৎ কোনো একটা পরমাণুর চারিদিকে যে ইলেকট্রনগুলো থাকে, তারা কোথায় আছে, কোন অরবিটে আছে, কোন পজিশনে আছে, কোন ওরিয়েন্টেশনে আছে, এই সমস্ত বিষয় ক্যারেক্টারাইজিং করার জন্য যে নাম্বারগুলো প্রয়োজন, সেগুলো হচ্ছে কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, বা অনেকটা এরকম, তোমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে, প্রত্যেকের একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে। তো সেই অ্যাড্রেসটা বোঝানোর জন্য তোমার ভিলেজ বা তোমার সিটি দরকার, তোমার কোন জেলায় তুমি আছো, কোন স্টেটে তুমি আছো, কোন দেশে তুমি আছো, সেই সমস্ত ইনফরমেশনগুলো দরকার। তো সেরকমভাবেই কোয়ান্টাম নাম্বার দিয়ে বোঝা যায় একটা ইলেকট্রন, একটা পরমাণুর কোথায় আছে, কোন পজিশনে আছে, কোন ওরিয়েন্টেশনে আছে। তো সেগুলো অবশ্যই পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা হবে। তো এখানে দেখো এরপরে কি বলা হচ্ছে, 4 such quantum number are found to be necessary for describing completely an electron. একটা ইলেকট্রনকে কমপ্লিটলি ডেসক্রাইব করার জন্য, ভালোভাবে বর্ণনা দেওয়ার জন্য 4টে কোয়ান্টাম নাম্বার প্রয়োজন হয়, এবং সেগুলো হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং স্পিন কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, তো এর মধ্যে প্রথম যেটা তোমরা দেখছো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা বিস্তারিত যদি আরও দেখি, তো এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটাকে স্মল এন দিয়ে চিহ্নিত করা হয়। তো এটা আসলে কি সেটা একটু ভালো করে বোঝো। দিস নাম্বার গিভস অ্যান অ্যাভারেজ ডিস্টেন্স অফ দ্য ইলেকট্রন ফ্রম দ্য নিউক্লিয়াস অ্যান্ড কারেসপন্ডস টু দ্য প্রিন্সিপাল এনার্জি লেভেল টু হুইচ দ্য ইলেকট্রন বিলংস। অর্থাৎ এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, এর যে ভ্যালু, সেটা থেকে বোঝা যায় যে একটা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কতটা দূরে আছে। ঠিক আছে, নিউক্লিয়াস থেকে কতটা দূরে আছে সেটা বোঝা যায়। তাছাড়া কি বলা হচ্ছে, হায়ার দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এনের ভ্যালু যত বেশি হবে, গ্রেটার ইজ ইটস ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াস থেকে সেটা তত বেশি দূরে থাকবে। গ্রেটার ইজ ইটস সাইজ, এবং তার যে অরবিটাল, তার সাইজটাও তত বড় হবে। অ্যান্ড অলসো হায়ার ইজ ইটস এনার্জি, এবং তার শক্তি তত বেশি হবে। ঠিক আছে, তারপরে এখানে যেটা বলা হচ্ছে যে ম্যাক্সিমাম, খুবই ইম্পর্টেন্ট, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে যে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে 2n², অর্থাৎ যেখানে n = 2, সেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন হবে 2 × 2², অর্থাৎ 2 স্কোয়ার হচ্ছে 4 আর 2 গুণ করলে 8, সেখানে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারবে। ঠিক আছে, একইভাবে n এর মান 3 হলে সেখানে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারবে 2 × 3², অর্থাৎ 3 × 3 = 9 আর 9 × 2 = 18। ঠিক আছে, এরকম। তো এই সূত্রটা মনে রাখবে, এটা দিয়ে অনেক এমসিকিউ তোমরা আনসার করতে পারবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের যে নিয়ম, সেটা কি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারস আর ডেজিগনেটেড আইদার অ্যাজ 1, 2, 3 এরকম করে 7 পর্যন্ত যাবে, অথবা KLM থেকে শুরু করে Q পর্যন্ত যাবে রেসপেক্টিভলি।
তো এখানে একটা ছবি দিয়ে দেখো আরও সুন্দর করে বোঝানো হয়েছে। তো এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আসলে প্রতিটা অরবিটকে বোঝায়, সেটা n = 1 2 3 4 দিয়ে চিহ্নিত করা হতে পারে, অথবা k l m এরকম করে নামকরণ হতে পারে। তো এই যে প্রথম যে এটা হচ্ছে k, এটা l, এটা m, এটা n এরকম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর যে কোয়ান্টাম নাম্বার আছে সেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটা স্মল l দিয়ে চিহ্নিত করা হয়। তো এই সম্পর্কে আরও বিস্তারিত কি বলা হচ্ছে দেখো। দ্য মেন এনার্জি লেভেলস আর ডিভাইডেড ইন্টু সাব লেভেলস, ইচ বিং ডিনোটেড বাই এ সাবসিডারি অর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অর্থাৎ একটা নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দূরে যে এনার্জি লেভেল থাকে তারও কিছু সাব লেভেল থাকে, ঠিক আছে। সেগুলো এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে ডেসক্রাইব করা যেতে পারে। ইট ডেসক্রাইবস দ্য শেপ অফ দ্য অরবিটাল অকুপাইড বাই দ্য ইলেকট্রন। তো একটা ইলেকট্রন যে অরবিটালে আছে তার শেপটা কীরকম সেইটা মূলত অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে ডেসক্রাইব করা যায়, ঠিক আছে। তো এর যে থিওরি, এটা বার করার যে সূত্র সেটা একটু দেখো কি বলা হচ্ছে। দ্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার মে হ্যাভ অল ইন্টেগ্রাল ভ্যালু ফ্রম 0 to n-1, দ্যাট ইজ l = এটা l, ঠিক আছে, 1 না, l = 0 to n-1, ঠিক আছে। এখানে একটা বিষয় ভালো করে বুঝতে হবে। ধরো n এর ভ্যালু যদি 3 হয়, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 3 হয়, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কী হবে 0 থেকে n-1। তো 3 - 1 মানে কি 2, অর্থাৎ সেক্ষেত্রে এল এর যে ভ্যালু আসবে সেটা কি 0 থেকে 2 পর্যন্ত যাবে, 0 থেকে 2 পর্যন্ত, ঠিক আছে, অর্থাৎ 0 1 2, ঠিক আছে। তো আরও একটা এক্সাম্পল যদি দিই, ধরো n = যদি 4 হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কী হবে 0 থেকে 4 - 1 অর্থাৎ 3 পর্যন্ত যাবে, এই যে n-1 পর্যন্ত। তো এখানে সেই অনুযায়ী কী হচ্ছে, এল এর ভ্যালু কী কী আসবে, 0 আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 0 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে। তো এইভাবে আসলে কি হচ্ছে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এটা কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে বার করা যাচ্ছে বা ক্যালকুলেশন করা যাচ্ছে, ঠিক আছে। এরপর যে বিষয়টা এখানে আছে সেটা হচ্ছে যে হোয়ার, এখানে দেখো l = 0, এই কথাটা ভালো করে বুঝবে। l = যদি 0 হয়, অর্থাৎ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যদি 0 হয়, তাহলে সেটা s দিয়ে চিহ্নিত করা যেতে পারে, ঠিক আছে। দ্য অরবিটাল ইজ স্পেরিক্যাল। তো অরবিটাল যদি স্পেরিক্যাল শেপ হয়, অর্থাৎ গোলক আকৃতি হয়, তখন সেটা s দিয়ে চিহ্নিত হয় বা l এর ভ্যালু সেক্ষেত্রে 0 হয়। দ্বিতীয়ত কী বলা হচ্ছে, l = যদি 1 হয়, তখন অরবিটালটাকে p দিয়ে চিহ্নিত করা হয়, সেক্ষেত্রে অরবিটালের যে শেপ সেটা হচ্ছে ডাম্বেল শেপ হয়, ঠিক আছে। শেপ একটু পরে তোমরা দেখতে পাবে। তারপর l = 2 হলে সেটা d দিয়ে চিহ্নিত করা হয় এবং তার যে অরবিটাল বা কক্ষ সেটা হচ্ছে ডাবল ডাম্বেল শেপ হয়। তারপরে 3 নম্বর হচ্ছে কি, যে f, l এর ভ্যালু যদি 3 হয় তাহলে f দিয়ে চিহ্নিত করা হয়, সেটা আরও কমপ্লিকেটেড অরবিটাল সেটা ফর্ম করে। তো এখানে 4টে ছবি দেওয়া হয়েছে, এটা ভালো করে বুঝবে। প্রথমত s অরবিটাল, অর্থাৎ l = যেখানে 0 সেটা s অরবিটাল। তো s অরবিটালের যে শেপ সেটা হচ্ছে স্পেরিক্যাল, একটা জাস্ট গোলক। দ্বিতীয়ত যে p অরবিটাল তার শেপ হচ্ছে ডাম্বেল শেপ, ডাম্বেল মানে আশা করি বোঝো, জিমে থাকে যেগুলো। তারপর যেটা ডি, যেটা আছে ডি অরবিটাল, যেটা ডবল ডাম্বেল, দুটো ডাম্বেল আছে, এ একটা, ঠিক আছে। আর এফের ক্ষেত্রে কি হচ্ছে, আরও কমপ্লিকেটেড অরবিটাল সেক্ষেত্রে ফর্ম হয়। তো এরকম আরও হতে পারে, ঠিক আছে। তো এই 4টেই মূলত বইগুলোতে থাকে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এর পরে যে কোয়ান্টাম নাম্বার আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটা স্মল m দিয়ে চিহ্নিত করা হবে। তো এই সম্পর্কে আরও কি বলা হচ্ছে দেখো। ইট ডিটারমাইন্স দ্য প্রিফার্ড ওরিয়েন্টেশন অফ অরবিটাল ইন স্পেস। অর্থাৎ একটা অরবিটাল, ধরো এই একটা অরবিটাল, সেটা কীরকম ওরিয়েন্টেশনে আছে, এরকমভাবে আছে নাকি এরকমভাবে আছে, তো এই বিষয়টা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দ্বারা ডেসক্রাইব করা যাবে। তো কিভাবে সেটা একটু দেখো। এখানে যেটা বলা হচ্ছে, m বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মে হ্যাভ ভ্যালুস -l থেকে +l পর্যন্ত, ঠিক আছে। তো এই বিষয়টা একটু উদাহরণ দিয়ে আমি যদি বোঝাই, তো ধরো l এর ভ্যালু যদি 2 হয়, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যদি 2 হয়, তাহলে m এর যে ভ্যালু সেটা কি হবে, হ্যাঁ, এখানে সূত্র অনুযায়ী -l থেকে নিয়ে +l পর্যন্ত, এখানে l হচ্ছে 2, অর্থাৎ -2 থেকে নিয়ে তারপর কি আসবে, তার থেকে 1 বাড়ালে -1 হবে, তার থেকে 1 বেশি হচ্ছে 0, তার থেকে 1 বেশি হচ্ছে 1 বা +1 বলতে পারো, তারপর +2, ঠিক আছে। তো এখানে দেখো এরকম করে এই বিষয়টা আসছে। দেয়ারফর 2l + 1 পসিবল ভ্যালুস অফ
m for m, that is m equal to 2l plus 1। সংক্ষেপে বলতে গেলে সূত্রটা এরকম যে এখানে দেখো m এর কটা ভ্যালু পাওয়া গেছে, 2l plus 1 অর্থাৎ 2 ইন্টু l মানে কত ধরেছি আমি এখানে 2 ধরেছি, তো 2 ইন্টু 2 প্লাস 1 মানে হচ্ছে কি 4 আর 1 5, তাহলে এখানে দেখো 5টা ভ্যালু আছে 1 2 3 4 5, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এল এর উপর ডিপেন্ড করছে এম এর ভ্যালু কত হবে বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত হবে, সেটা হচ্ছে কি মাইনাস এল থেকে নিয়ে প্লাস এল পর্যন্ত। এল এর মান এখানে 2 ছিল, এই জন্য -2 থেকে +2 পর্যন্ত গেলাম, ঠিক আছে। যদি এল এর মান যদি 1 হয় তাহলে -1 হবে, তারপর 0 হবে, তারপর +1 হবে, ঠিক আছে। এই তিনটে এম এর ভ্যালু পাওয়া যাবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে, ঠিক আছে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। প্রথম যে শেপটা তোমরা দেখছো এক্ষেত্রে m ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0 যদি এই শেপটা বোঝায় তাহলে m ইকুয়াল টু +1 যদি হয় তাহলে এরকম একটা ওরিয়েন্টেশন বোঝাবে, এবং m ইকুয়াল টু -1 হলে এরকম একটা ওরিয়েন্টেশন বোঝাবে। এখানে দেখো তিনটে শেপ একই, তাদের ওরিয়েন্টেশনটা আলাদা বা তাদের যে দিকগুলো আলাদা, ঠিক আছে। তাহলে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারগুলো থেকে তাদের যে বিভিন্ন রকম ওরিয়েন্টেশন সেটা বোঝা যায়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে যে কোয়ান্টাম নাম্বার আছে সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটা স্মল এস দিয়ে চিহ্নিত করা হবে। তো এখানে আরও বিস্তারিত কি বলা হচ্ছে দেখো, দ্য ইলেকট্রন while moving round the nucleus in an orbit also rotates or spin about its own axis either in a clockwise direction or in an anti-clockwise direction। তো ক্লকওয়াইজ ডাইরেকশনের জন্য এরকম আপার একটা অ্যারো চিহ্নিত দেওয়া হয়েছে, আর অ্যান্টি ক্লকওয়াইজ জন্য ডাউন অ্যারো দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে বিষয়টা যেটা বলতে যাচ্ছে যে কোনো একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসের চারিদিকে তো রোটেশন করে, তার পাশাপাশি নিজের অক্ষের চারিদিকেও একটা রোটেট করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটা ক্লকওয়াইজ হতে পারে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, তো তার ডাইরেকশনটা মূলত স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে চিহ্নিত করা হয়। তো এখানে প্রথমত যেটা বলা হচ্ছে যে স্পিন কোয়ান্টাম নাম্বার ক্যান হ্যাভ 2 ভ্যালু, এর মাত্র দুটো ভ্যালু হতে পারে। একটা হচ্ছে +12 ফর ক্লকওয়াইজ স্পিনিং, ক্লকওয়াইজ স্পিনিংয়ের জন্য +12 মানে এস এর যে ভ্যালু সেটা ধরা হয়। দ্বিতীয়ত যে ভ্যালু সেটা হচ্ছে -12 ফর অ্যান্টি ক্লকওয়াইজ স্পিনিং, অর্থাৎ কোনো একটা ইলেকট্রন যদি অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন করে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘোরে তখন সেটা -12 দিয়ে চিহ্নিত করা হবে, ঠিক আছে। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলা হচ্ছে, স্পিন কোয়ান্টাম নাম্বার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আদার কোয়ান্টাম নাম্বারস। তো আমরা আগের যে তিনটে কোয়ান্টাম নাম্বার দেখলাম অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সেগুলো পরস্পরের উপর নির্ভর ছিল। এন এর উপর ডিপেন্ড করে আমরা এল এর ভ্যালু বার করছিলাম, আবার এল এর উপর ডিপেন্ড করে এম এর ভ্যালু বার করছিলাম, কিন্তু এখানে যে স্পিন কোয়ান্টাম নাম্বার বা এস সেটা কিন্তু সবার থেকে ইন্ডিপেন্ডেন্ট, অন্য আগের যে তিনটে কোয়ান্টাম নাম্বার তাদের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। এর মাত্র দুটো ভ্যালু +12 এবং -12। তো এখানে একটা ছবি দেওয়া হয়েছে দেখো, এরকম যদি স্পিনিং হয় তো সেক্ষেত্রে +12 যদি হয় তাহলে তার উল্টো স্পিনিংয়ের ক্ষেত্রে -12 মানে স্পিন কোয়ান্টাম নাম্বার হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরবর্তীতে আরও কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে এই চ্যাপ্টার থেকে, সেগুলো পরবর্তী পার্টে আসবে। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো আজকের মতো এই পর্যন্তই।